দর্শক বন্ধু, আমরা এতদিন ধরে যে সমস্ত ক্যান্সার নিয়ে আলোচনা করেছি, আপনাদের বিভিন্ন ক্যান্সার সম্পর্কে সচেতন করেছি। আপনারা তারপরে অনেকে প্রশ্ন করেছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন ক্যান্সার সম্পর্কে জানতে চেয়েছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত বা সবচেয়ে আলোড়িত যে বিষয়টি সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। মহিলাদের ক্ষেত্রে সবথেকে কমন যে ক্যান্সার তার নাম ব্রেস্ট ক্যান্সার। ভারতবর্ষে প্রতি বছর বহু মহিলা ব্রেস্ট ক্যান্সারে প্রতিনিয়ত আক্রান্ত হয়ে চলেছেন। কিন্তু আপনি কি জানেন, আপনার একটু সচেতনতা কিন্তু আপনাকে এই ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে। আসলে এই ভিডিওটি শুধু তাদের জন্য নয়, যারা ব্রেস্ট ক্যান্সারকে কিভাবে শনাক্ত করবেন বা কি উপসর্গ দেখে ব্রেস্ট ক্যান্সার চিনবেন, সেক্ষেত্রে কি করণীয় সেটা তো আমরা আলোচনা করব অবশ্যই। তার পাশাপাশি যারা ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন তারা কিভাবে সঠিক চিকিৎসা পদ্ধতিতে দ্রুত সুস্থ জীবনে ফিরে যাবেন এবং ক্যান্সারকে পরাস্ত করবেন, সে নিয়েও আজকে আমরা আলোচনা করব। ব্রেস্ট ক্যান্সারকে কিভাবে আগাম শনাক্ত করবেন, কি কি লক্ষণ বা উপসর্গ দেখে চিনবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন স্ক্রিনিং এর মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারকে সহজেই ধরা যায় সেটা নিয়ে আলোচনা করব। এবং ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগী কিভাবে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরবেন সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। কলকাতা শহরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ, সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পাল আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছে আমরা যাব, স্যারের কাছে আমরা যাব আপনাদের প্রশ্ন নিয়ে। তবে বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি, আপনাদের সচেতন করার চেষ্টা করছি, আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের যা যা প্রশ্ন আছে স্তন ক্যান্সার সম্পর্কিত, সেই সব প্রশ্নের উত্তর আজকে আপনারা পাবেন এই আলোচনায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সকলের সঙ্গে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি এই ভূমিকা দীর্ঘায়িত করব না, আমি সরাসরি চলে যাব স্যার আমাদের সঙ্গে রয়েছেন, স্যারের কাছে। স্যার, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ হেলথ বাংলাকে আমাকে আবার একটা বিষয় নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ডক্টর সায়ন পাল, আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। বিগত 20 বছর ধরে প্রায় আমি ক্যান্সার রোগীদের চিকিৎসা করে চলেছি। আজকে আমরা তো এই বিষয়টিকে বেছে নিয়েছি। আপনারা সবসময় বলেন যে যদি একটু সচেতন হতে পারি, আমরা আগামও সতর্ক হতে পারি, সচেতন হতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারকে আমরা একেবারে গোড়াতেই নির্মূল করে দিতে পারি। কিন্তু সচেতনতার অভাবে মানুষ প্রাণও হারাচ্ছেন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে। মহিলাদের মধ্যে অত্যন্ত কমন একটি ক্যান্সার, দেশে প্রতিনিয়ত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন প্রচুর মহিলা। আপনার থেকে স্যার পরামর্শ চাইবো যে আমরা আগাম কি কি লক্ষণ বা উপসর্গগুলো দেখে ব্রেস্ট ক্যান্সারকে শনাক্ত করতে পারবো, এবং ব্রেস্ট ক্যান্সারটা কি, আসলে কেন হচ্ছে। এইটা না খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন। আমার মতে ব্রেস্ট ক্যান্সারে কোনো মহিলার মৃত্যু হওয়া উচিত নয়। তার কারণ ব্রেস্ট ক্যান্সারের খুব উন্নত চিকিৎসা আমাদের হাতে আছে, যাতে আমরা ব্রেস্ট ক্যান্সারকে সম্পূর্ণ কিওর করতে পারি। এবং ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা কিন্তু খুব তাড়াতাড়ি আর্লি ডিটেক্ট করা সম্ভব। তার সাইন সিম্পটমগুলো কিন্তু তাড়াতাড়ি বুঝে গিয়ে ডিটেক্ট করা সম্ভব। কাজেই ব্রেস্ট ক্যান্সার হলে সেটা খুব লেট স্টেজে ধরা পড়বে বা লেট স্টেজে তার ট্রিটমেন্ট হবে এবং চিকিৎসা করে সুস্থ করা যাবে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মতে প্রতিটি ব্রেস্ট ক্যান্সার রোগীকেই, যাদের হবে দুর্ভাগ্যজনকভাবে, তাদের প্রত্যেককেই কিন্তু খুব আর্লি স্টেজে ডিটেক্ট করে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবং ব্রেস্ট ক্যান্সার হলো মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে ক্যান্সারটা পাওয়া যায়, সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। আমি কয়েকটা সাইন সিম্পটম বলছি। এই সাইন সিম্পটমগুলো যদি হয় তাহলে অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমি বলবো ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমি একটু বেশি সাবধানী। তার কারণ হলো আমি চাই যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয় সেটা যেন একদম আর্লি স্টেজে ডিটেক্ট হয় এবং খুব কম চিকিৎসার মাধ্যমে যেন তাকে সম্পূর্ণ সুস্থ করা যায়। তো সিম্পটমগুলো কি? মূল সিম্পটম হয় যে ব্রেস্টে বা বগলে কোনো একটা গুটলি টাইপের, লাম্প টাইপের ফিল হওয়া। এছাড়া ব্রেস্টের কালার হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, কোনো একটা জায়গায় কালার চেঞ্জ হয়ে গিয়েছে। নিপল দিয়ে ডিসচার্জ হচ্ছে, মূলত ব্লাড স্টেইনস ডিসচার্জ হচ্ছে। তারপরে ধরুন চামড়াটা, ব্রেস্টের চামড়াটা কুঁচকে গিয়েছে, আমরা বলি কমলা লেবুর খোসার মতো হয়ে গিয়েছে, কোনো একটা জায়গায় ডিম্পল হয়ে ঢুকে গেছে। ব্রেস্টের নিপলটা অনেকের দেখবেন যে দুম করে হঠাৎ করে দেখা গেল ভেতর দিকে ঢুকে গিয়েছে। এই সিমটমগুলো যদি হয়, এছাড়া কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে ব্রেস্টের চামড়াটা লাল হয়ে, ইনফ্লেমড যেটাকে আমরা বলি, লাল হয়ে গিয়ে একটা মনে হয় একটা ইনফেকশন টাইপ হয়েছে, সেরকম যদি হয়ে যায়, এই সিমটমগুলো যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এক্ষেত্রে মনে রাখা উচিত যে এই যে লাম্পটার কথা আমি বললাম, এটা কিন্তু সহজেই মহিলারা নিজেরাই অনেক ক্ষেত্রে ডিটেক্ট করতে পারেন।
যদি তারা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করেন, মানে নিজের ব্রেস্ট নিজে এক্সামিনেশন করা। তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবেন যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কীরমভাবে করা হয়। এছাড়া ডাক্তারবাবুর কাছে ব্রেস্ট এমন একটা অসুখ যেটা কিন্তু সারা পৃথিবী জুড়ে সব উন্নত দেশেই তার একটা স্ক্রিনিং প্রোগ্রাম হয়। তার কারণ ব্রেস্টের স্ক্রিনিংটা হলো সুস্থ মানুষদের, মানে যাদের কোনো সিমটমস কিছু নেই, তাদের আমরা কিছু সিম্পল পরীক্ষা করব, খুব কষ্টকর পরীক্ষা নয়। সিম্পল পরীক্ষা করব এবং সিমটম আসার আগেই কোনো রোগকে যদি আমরা ডিটেক্ট করতে পারি, সেটা হলো স্ক্রিনিং। আর সেটা ব্রেস্টের জন্য করা সম্ভব। ৩টে স্ক্রিনিং হয়। একটা যেটা আমি বললাম সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মানে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখা কোনো গাঁট গুটলি রয়েছে কিনা, আয়নার সামনে দেখা যে চামড়াটা ঠিক আছে কিনা, ঝুঁকে দেখা যে কোনো দিকে ব্রেস্ট বেশি ঝুঁকে পড়ছে, কোনো দিকেরটা ঝুঁকে পড়ছে কিনা, দুটোর মধ্যে সমান আছে কিনা, কোনো অ্যাসিমেট্রি হয়েছে কিনা, নিপলের কোনো পরিবর্তন হওয়া, নিপল দিয়ে কোনো ডিসচার্জ হওয়া, মূলত ব্লাড স্টেন ডিসচার্জ হওয়া। এইগুলি সিমটম কিন্তু অনেক ক্ষেত্রেই যদি প্রতি মাসে একজন মহিলা নিজের ব্রেস্ট এক্সামিনেশন করেন নিজে, তাহলে অনেক ক্ষেত্রে ধরতে পারবেন। এছাড়াও ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বলি আমরা, মানে ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুকে দিয়ে ব্রেস্ট পরীক্ষা করানো এক্সপিরিয়েন্স, সেই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনও খুব ইম্পর্টেন্ট আর্লি ডিটেকশনের জন্য। আরেকটা হলো খুব সিম্পল একটা টেস্ট আছে, সেটাকে বলে ম্যামোগ্রাফি টেস্ট। সেটা ব্রেস্টের এক্স-রে, আর কিচ্ছু না, ব্রেস্টের একটা এক্স-রে। সেটা যদি আমরা করি, তবে সেই এক্স-রেটা খুব কম বয়সী মহিলাদের মধ্যে করে খুব একটা ভালো ফল পাওয়া যায় না। তার কারণ ডেন্স ব্রেস্ট থাকার জন্য লাম্প ভালো দেখা যায় না। মূলত ৩৫-৪০ বছরের পর থেকে যদি আমরা রেগুলার ইন্টারভ্যালে এই ম্যামোগ্রাফি টেস্টটা করাই, তাহলে কিন্তু আমরা এই ৩টে পরীক্ষার মাধ্যমে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এবং ম্যামোগ্রাফি, আমরা খুব আর্লি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করতে পারবো এবং সম্পূর্ণ সুস্থ করতে পারবো। এখানে আপনি স্ক্রিনিং এর কথা বলছেন, কিছু সিম্পটমস এর কথা বললেন। এবার আমরা বলি যে এই ব্রেস্ট ক্যান্সার গুলো হওয়ার কারণগুলো হিসেবে কোনগুলোকে আপনারা সবচেয়ে বেশি দায়ী করেন? ব্রেস্ট ক্যান্সার হওয়ার কতগুলো কারণ আছে। একটা ধরুন, ব্রেস্ট ক্যান্সার কিন্তু আমরা আরবান পপুলেশন, মানে শহুরে মহিলাদের মধ্যে বেশি দেখতে পাই। তার কারণ কিছুটা লাইফস্টাইলের মধ্যে হলো ওবেসিটি, স্থূলতা, মানে ওবেসিটিটা আমাদের অ্যাভয়েড করা উচিত, রেগুলার এক্সারসাইজ করা উচিত এবং স্থূলতা অ্যাভয়েড করা উচিত। এছাড়াও আমরা বলি নালি প্যারিটি, মানে বাচ্চা না হওয়া। যদি সন্তান ধারণ করলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক কিন্তু কমে যায়। এছাড়াও বাচ্চাকে দুধ খাওয়ালে পরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক কমে যায়। কাজেই এই জিনিসগুলো এর সঙ্গে অবশ্যই যুক্ত হবে যে ধূম্রপান বা তামাক সেবনের অভ্যেস বা অ্যালকোহল বা বা মদ্যপানের অভ্যেস, যেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, স্থূলতাকে দূর করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং বাচ্চাকে অবশ্যই দুধ পান করাতে হবে। আমি কেন সেটা আমি বলে দিচ্ছি। একটা ইস্ট্রোজেন বলে একটা মহিলাদের হরমোন থাকে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু ইস্ট্রোজেন হরমোনের উপর ডিপেন্ডেন্ট। তো একজন মহিলা যখন প্রেগনেন্সি হয়, তখন প্রায় ১ বছর, ধরুন ৯ মাসের প্রেগনেন্সি, এবং তারপরেও যতদিন সে বাচ্চাকে দুধ খাওয়ায়, আপনারা জেনে থাকবেন যে তখন মহিলাদের পিরিয়ডস বন্ধ থাকে। তখন কিন্তু ইস্ট্রোজেনটা শরীরে কম থাকে, সাপ্রেস থাকে। তো একজন মহিলার সারা জীবনে প্রায় একটা বাচ্চা হলে ১.৫ বছর ইস্ট্রোজেন প্রায় সাপ্রেস থাকে। কাজে ইস্ট্রোজেন সাপ্রেস থাকলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কমে যায়। স্থূলতা কেন? ফ্যাটের মধ্যে এইসব হরমোনগুলো স্টোরড থাকে। তো ফ্যাট যদি শরীরে কম থাকে, এইসব হরমোন বেশি স্টোরড হতে পারবে না এবং ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কম থাকবে। কাজে কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন করলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি এবং আর্লি ডিটেকশন করলে আমি যেটা বললাম অবশ্যই কিওর করে দিতে পারি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা ট্রিটমেন্ট, একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আপনারা প্রাথমিকভাবে কি ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে শুরু করবেন এবং অ্যাডভান্স স্টেজে ধরা পড়লে সেখানে কি চিকিৎসা হবে, এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার, কখন অবধি গিয়ে আমরা বলতে পারি যে ব্রেস্ট ক্যান্সারের রোগীকে কোন পর্যায়ে বা কোন স্টেজে এলে সম্পূর্ণভাবে সুস্থ করে দেওয়া সম্ভব হবে? এই খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমার মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রিটমেন্টের ডিসিশনটা সঠিকভাবে নেওয়া। ব্রেস্ট ক্যান্সারের মূলত ৩টে মূল স্তম্ভ রয়েছে: অপারেশন, রেডিয়েশন, কিমোথেরাপি।
এছাড়াও আরও কিছু ট্রিটমেন্ট আছে, যেমন ধরুন হরমোনাল থেরাপি কিছু কিছু মহিলার ব্রেস্ট ক্যান্সার রোগীর লাগে, টার্গেটেড থেরাপি, এই কয়েকটা থেরাপি লাগে। এবার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কোনটা আগে কোনটা পরে, যেখানে মস্ত বড় ভুল হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গিয়েছে, রোগী ভাবেন যে তাড়াতাড়ি করে অপারেশন করে বুঝি কেটে বাদ দিলেই আমার ক্যান্সারটা তাড়াতাড়ি সেরে যাবে। এটা কিন্তু মারাত্মক ভুল। ক্যান্সারটা আগে অপারেশন হবে না আগে কেমোথেরাপি হবে, সেটা ডিপেন্ড করে ক্যান্সারটার নেচারের ওপরে। বায়োপসি করে আমরা দেখি সেটা হরমোন রিসেপ্টর বলে কিছু রিসেপ্টর থাকে, পিআর বলি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টর, এবং HER2 রিসেপ্টর বলে একটা ব্যাপার থাকে। এর পজিটিভ নেগেটিভের উপরে নির্ভর করে। ধরুন খুব ছোট একটা ব্রেস্ট টিউমার ধরা পড়েছে এবং রোগী ভাবেন যে দাও বাবা তাড়াতাড়ি কেটে দাও, তাহলে পরে আমার শরীর থেকে ক্যান্সারটা চলে যাবে। এটা ভুল। যদি এই ৩টে মার্কারের মধ্যে এমন হয় যে কোনো একটা HER2 পজিটিভ বা ৩টে নেগেটিভ, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আগে কিমোথেরাপি দিতে হয়। তার অনেক কারণ রয়েছে। কিমোথেরাপি দেওয়ার পরে অপারেশন করতে হয়। কেননা কিমোথেরাপি দিয়ে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যাদের অসুখটা অপারেশনের পরে আর পাওয়া যাচ্ছে না, তাদের কিন্তু অন্য চিকিৎসা করতে হয় না। কিছু রোগী যাদের যায় না তারা বলে পুয়ার রেসপন্ডার, তাদের আরও চিকিৎসা দরকার, না হলে কিন্তু তাদের সুস্থ করা যাবে না। সেক্ষেত্রে যদি আগেই অপারেশন করে দিই তাহলে আমরা পুয়ার রেসপন্ডার বা কাদের আরও চিকিৎসা দরকার তাদের আমরা ডিটেক্টই করতে পারবো না। কাজেই এইটা একটা মস্ত বড় সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হলো, অনেক রোগী ভাবেন যে পুরো ব্রেস্টটা কেটে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলেই বুঝি তাড়াতাড়ি ভালো হওয়া যাবে। দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু ডাক্তারের মনেও এই ধারণাটা রয়েছে যে বুঝি ব্রেস্ট ক্যান্সার হলে পুরো ব্রেস্ট কেটে কেটে বাদ দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি ভালো হবে। এটাও ভুল। ব্রেস্ট ক্যান্সারের শুধুমাত্র যতক্ষণ না পুরো ব্রেস্ট জুড়ে ক্যান্সার রয়েছে বা মাল্টিফোকাল মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারটা শুধু টিউমারটা কেটে রেডিয়েশন চিকিৎসা দিয়ে সেম রেজাল্টেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা বিচার করি বেটার রেজাল্ট পাওয়া যায়। কেননা মনে রাখবেন যে ব্রেস্ট ক্যান্সারের আগে কিন্তু বিরাট অপারেশন হতো, মানে চেস্ট ওয়াল বুকের ওয়াল শুদ্ধ কেটে বাদ দিয়ে দেওয়া হতো, হলস্টেড ম্যাস্টেক্টমি বলে। কিন্তু তাই দিয়ে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট হয়নি, তা দিয়ে কিন্তু বাঁচানো যায়নি বা কিওর করা যায়নি। দেখা গিয়েছে যে টিউমারটা কেটে রেডিয়েশন দিলে কিওর বেটার হয়। কাজে এই ধারণাটাও একটা ভুল ধারণা। যে জানতে হবে যে কোন চিকিৎসাটা আগে হবে কোন চিকিৎসাটা পরে হবে। ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট ডিসিশন সবসময় মাল্টিডিসিপ্লিনারি হওয়া উচিত। ক্যান্সারের সার্জেন, ক্যান্সারের রেডিওথেরাপির ডাক্তারবাবু, ক্যান্সারের কেমোথেরাপি ডাক্তারবাবু, তিনজন মিলে ডিসিশন নেবেন কোনটা আগে হবে কোন ট্রিটমেন্টটা পরে হবে। সেটা কিওরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেজ 3 অবধি ব্রেস্ট ক্যান্সার অবশ্যই সম্পূর্ণ কিওর করা যায়। স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার আমার মতে স্টেজ 4টা আমাদের সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারি আমরা সচেতন হলে পরে। কিছু ক্ষেত্রে সিমটমস বোঝা যায় না, সেটা দুর্ভাগ্যজনক, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে পারি। স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আসার কথা হলো নতুন নতুন ভালো ভালো ওষুধ বেরিয়েছে যাতে স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার রোগীকে বহু বছর সুস্থ রাখা যাচ্ছে, যেটা আজ থেকে 10 বছর আগে কিন্তু ভাবা যেত না। শুধু কেমোথেরাপি ছাড়া আর ওষুধ ছিল না। এখন কিন্তু অনেক নতুন নতুন টার্গেটেড ওষুধ এসেছে যা দিয়ে স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার রোগীকেও বহুদিন ভালো রাখা যাচ্ছে। বিশেষ করে যাদের হরমোন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, তাদের তো খুব ভালো ভালো ওষুধ বেরিয়েছে যাই দিয়ে তাদের অনেক দিন সুস্থভাবে বাঁচিয়ে রাখা যাচ্ছে। ওরাল ট্যাবলেটস, এগুলো খুব একটা কষ্টকর চিকিৎসাও নয়, সেগুলি দিয়ে বহু বছর সুস্থ রাখা যাচ্ছে। তবে আমি বলবো যে আমরা যেন স্টেজ 4 অবধি না যাই। ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2তে খুব সহজেই ধরা যায়। কাজে আমাদের চেষ্টা করা উচিত যাতে সেটাকে সেই স্টেজেই আমরা ধরতে পারি। স্যার এখানে আরেকটা বিষয় যে আমাদের এই মহিলাদের ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে একটা সোশ্যাল ট্যাবু। মানে ব্রেস্টের কোনো সমস্যা যখন হচ্ছে তখন তারা সহজে বলতে পারছেন না। কখনো বাড়ির লোকের কাছে এবং চিকিৎসকদের কাছে যাওয়া তো অনেক পরের বিষয়। এই যে সোশ্যাল ট্যাবুটা, এই যে লজ্জাটা, এটাকে কিভাবে কাটানোটা, মানে এই জন্য বহু মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে, একেবারে শেষ মুহূর্তে আসছে বলে আপনাদের কাছে? এইটা মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, যেটা বললেন। আমি এমনকি এই কলকাতা শহরে অনেক শিক্ষিত ফ্যামিলিতেও দেখেছি, বয়স্ক মহিলা, তিনি
এমনভাবে আমার কাছে এসেছেন, বিরাট বড় একটা ক্যান্সার, একদম ফাঙ্গেটিং মাস বলি যেটা, একদম তাই দিয়ে রক্ত ঝরছে, বাড়িতে রয়েছে, তিনি কাউকে জানাননি। মানে সেটা কমপক্ষে ৬ মাস ৮ মাস ধরে অমনি ক্যান্সার রয়েছে, তিনি জানাননি। এমন না যে তার বাড়ি খুব একটা কেয়ারলেস, তাও নয়, সবাই যত্ন নেয়, কিন্তু তিনি জানাননি। এইটা শুধু সবচেয়ে বড় সমস্যা। আমাদের সোসাইটিতে এই যে একটা লজ্জা, ট্যাবু রয়েছে, এবং মহিলারা বিশেষ করে এগুলো না, তারা অনেক সময় এই জন্যও জানান না যে তারা শরীরের অসুস্থতার কথা মানুষকে জানতে দিতে চান না। তারা ভাবেন যে একটা আননেসেসারি বিরক্ত করা হবে, আননেসেসারি বোধহয় একটা বার্ডেন হবে, আমি একটা বোঝা চাপিয়ে দেব। তার পেছনে অর্থনৈতিক কারণও রয়েছে। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতাটা এই জন্য সবচেয়ে বেশি জরুরি। অনেক ক্ষেত্রেই ভাবেন যে আবার এর জন্য খরচাপাতি হবে, আমি বাড়িতে বলবো না। আর তার সঙ্গে রয়েছে যে এই মনে রাখতে হবে যে পুরো আমি মানুষটা কিন্তু আমার শরীরের সবকটা অঙ্গ নিয়েই মানুষ। কাজেই কোনো একটা অঙ্গ আমি যদি অসুস্থ হয় তাহলে আমি পুরো মানুষটাই অসুস্থ হব। কাজেই এর সাথে লজ্জার কোনো ব্যাপার নেই। ব্রেস্ট শরীরের অন্যান্য অংশের মতোই আরেকটা অঙ্গ। কাজেই সেই অঙ্গটারও অসুখ হতে পারে, এবং অসুখ হলে আমাকে চিকিৎসা করতে হবে। সামাজিকভাবে লজ্জা নিবারণের জন্য কোনো অঙ্গ যদি আমরা ঢেকে রাখি, তার মানে সেই অংশটার অসুখ হলেও সেটাকে ঢেকে রাখবো। এইটা কিন্তু অত্যন্ত একটা মানে দুর্ভাগ্যজনক। কাজেই এইটার জন্য শুধুমাত্র সচেতনতা দরকার। সচেতনতা হলেই, আমরা যদি ডিসকাশন করি, আমরা যদি কথা বলি, সহজভাবে কথাগুলো আমরা বাড়িতেও বলতে পারি। বাড়িতে যদি ছেলে-মেয়েরা মায়ের সাথে, হাসব্যান্ডরা তাদের ওয়াইফদের সাথে, এবং বাবা-মারা ছেলে-মেয়েদের সাথে সরাসরি খোলাখুলি বলতে পারেন, যে ব্রেস্টের সমস্যা নিয়ে কথা বলতে পারেন, পিরিয়ডসের সমস্যা নিয়ে কথা বলতে পারেন, তাহলে কিন্তু এই সোশ্যাল ট্যাবুগুলো কেটে যাবে। মনে রাখতে হবে যে শরীরের সবকটা অঙ্গের সুস্থতা নিয়ে একটা মানুষের সুস্থতা হয়। কাজেই এর মধ্যে কোনো লজ্জার ব্যাপার নেই, কোনো ট্যাবুর ব্যাপার নেই। কোনো রকম সমস্যা হলে অবশ্যই বাড়ির মানুষকে জানান, ডাক্তারবাবুর পরামর্শ নিন। মনে রাখবেন, যদি তাড়াতাড়ি ধরা যায়, চিকিৎসাও কম, অল্প চিকিৎসায় সুস্থ করা যায়, সুস্থতার হার বেশি, কষ্ট কম, এবং খরচাও কম। হ্যাঁ, আরেকটা মস্ত বড় সোশ্যাল ট্যাবু হলো, যেটা ব্রেস্ট ক্যান্সার হলে বুঝি ব্রেস্টটাকে কেটে পুরো বাদ দিতে হবে। এইটা মারাত্মক ভুল ধারণা। ব্রেস্ট কেটে বাদ দিতে হয় না। ব্রেস্টটাকে সম্পূর্ণ কনজার্ভ করে, ব্রেস্টে রেখে, শুধুমাত্র টিউমার কেটে এবং রেডিয়েশন চিকিৎসা দিয়ে ব্রেস্ট বাঁচিয়ে চিকিৎসা করা সম্ভব, সুস্থতা সম্ভব। শুধু তাই নয়, সুস্থতার হার তাতে অনেক ক্ষেত্রে বেশি ব্রেস্ট কেটে বাদ দেওয়ার চাইতে। এবং শারীরিকভাবে এই জন্য গঠনগত কোনো রকমের ডিসফরমেশন হয় না, কোনো রকমের ত্রুটি হয় না। এবং কসমেটিক্যালিও আমরা এখন ব্রেস্ট ক্যান্সারের কসমেসিসটা বেশি দেখি, যে কতটা কসমেটিক্যালি আমরা তাকে ভালো রাখতে পারছি। কিওরটা আমাদের অনেকটা আয়ত্তে এসে গিয়েছে ব্রেস্ট ক্যান্সারে। তাই কসমেটিক্যালি আমরা কতটা ভালো রাখতে পারছি। কাজেই আধুনিক অপারেশন, আধুনিক রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে কিন্তু খুব ভালো ব্রেস্ট কসমেসিস, মানে নর্মাল ব্রেস্টের মতোই ব্রেস্ট রেখে আমরা চিকিৎসা করে ব্রেস্ট ক্যান্সার কিওর করতে পারি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন। দেখুন, একটু যদি সচেতন হওয়া যায়, যদি আপনার একটু সচেতনতা কিন্তু আপনার পরিবারের মানুষটা বা আপনার নিজের প্রাণটা বাঁচাতে পারে। ব্রেস্ট ক্যান্সার যে সামাজিক বা সোশ্যাল ট্যাবু, সেটাকে বর্জন করুন, লজ্জা বর্জন করুন। রোগ বা ক্যান্সার নিয়ে কোনো লজ্জা নয়, কারণ ক্যান্সারকে বলা হয় মারণ রোগ। আপনাকে গোড়াতে যদি আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু ব্রেস্ট ইনট্যাক্ট রেখে চিকিৎসকরা যেমন বলছেন, স্তন বাদ না দিয়েই স্তন ক্যান্সারের চিকিৎসা সম্ভব এবং সম্পূর্ণ নির্মূল করে দেওয়া সম্ভব। আপনি সুস্থ আগের জীবনে ফিরে যেতে পারবেন। কাজেই কেন লজ্জা পাবেন বা কেন ভয় পাবেন? আপনি এগিয়ে আসুন আপনার পরিবারের মানুষটার জন্য, নিজের জন্য, পরিবারের স্বার্থে, নিজের স্বার্থে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।